মহামান্য বিচারক, এই পাষণ্ড লোকটির জন্য আমি চরম দণ্ড প্রার্থনা করছি। ও আমার সাজানো জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। কাঠগড়ার ভেতরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নির্বাক হয়ে সব শুনছিল। যে মানুষটিকে সে নিজের প্রাণের চেয়েও বেশি আগলে রেখেছিল, আজ সেই তার বিরুদ্ধে বিষোদ্গার করছে। কিন্তু কেন এমনটা ঘটল? চলুন জানা যাক এই কাহিনীতে। পুরো এজলাসের বাতাস ছিল এক অসহ্য গাম্ভীর্যে ভরা। নিস্তব্ধতার চাদর চারিদিকে বিছানো থাকলেও মানুষের মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা খেলা করছিল। গ্যালারিতে বসা দর্শকরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল এক চূড়ান্ত সিদ্ধান্তের। উঁচু আসনে বসা বিচারকের তীক্ষ্ণ নজর সামনের স্থির লোকটির ওপর। বছর ৩২-এর সেই যুবক, চোয়াল শক্ত থাকলেও তার দৃষ্টি ছিল মাটির দিকে। চেহারায় এক আকাশ ক্লান্তি আর দাউ দাউ করে জ্বলা অপমানের ছাপ। তার দুপাশে পাহাড়ের মতো দুজন রক্ষী দাঁড়িয়ে। মনে হচ্ছিল তারা আলগা করলেই লোকটা ওখানেই লুটিয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে, জজ সাহেব, আমি এই মানুষটার আজীবন কারাবাস দাবি করছি। হঠাৎ এক তীব্র চিৎকারে আদালতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। সবার ঘাড় মুহূর্তেই ঘুরে গেল কণ্ঠস্বরের উৎসের দিকে। তেজস্বিনী এক নারী, বয়স তারও ৩০-এর কোঠায়। অপূর্ব রূপসী হওয়ার পাশাপাশি তার ব্যক্তিত্বে এক ধরনের দম্ভ ছিল। সে সরাসরি বিচারকের দিকে তাকিয়ে তর্জনী তুলে বলছিল, এই লোকটা আমার অস্তিত্ব পিষে ফেলেছে। দিনের পর দিন আমাকে এমন মানসিক যন্ত্রণায় রেখেছে যে আজ আমার নিঃশ্বাস নেওয়াও দায়। ওকে এর চরম দাম দিতেই হবে। দর্শক সারিতে কানাঘুষা শুরু হলো। কেউ কেউ সংশয়ে ভ্রু কুঁচকালো, কেউ আবার নারীটির প্রতি সহমর্মী হল। কিন্তু কাঠঘড়ার সেই যুবকটি অবিচল। সে নিজের পক্ষে একটি টু শব্দও করল না। তার নিষ্পৃহ ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে অনেক আগেই নিজেকে সমর্পণ করে দিয়েছে। বিচারক গুরু গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আপনার আত্মপক্ষে সমর্থনে কি কিছু বলার আছে? পুরো ঘর এখন যুবকের উত্তরের অপেক্ষায়। কয়েক সেকেন্ড সময় থমকে রইল। তারপর সে শান্তভাবে মুখ তুলল। চোখে নোনা জলের আভাস থাকলেও কণ্ঠে ছিল ইস্পাত কঠিন ধৈর্য। না হুজুর, ও যে দণ্ড আমাকে দিতে চায় আমি হাসি মুখে তা গ্রহণ করলাম। বিদ্যুৎ বেগে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সে কি অপরাধ স্বীকার করে নিল? কোনো জোরালো অভিযোগ ছাড়াই একজন মানুষ কিভাবে এভাবে হার মানতে পারে? সাধারণ মানুষ ফিসফিস করতে লাগল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদের রেখা ছিল না। যেন সে সব দায়ভার নিজের ওপর নিয়ে মুক্তি খুঁজছে। তখনই নারীটি আবার গর্জন উঠল, দেখলেন তো জাজ সাহেব, অপরাধ বোধ ওকে আষ্টপিষ্টে বেঁধে ফেলেছে, তাই মুখ খোলার সাহস নেই। তার স্বরে জয়ের এক পৈশাচিক আনন্দ খেলা করছিল। তবে বিচারকের অভিজ্ঞতা তাকে ভিন্ন কথা বলছিল। তিনি নথিপত্র সরিয়ে গভীর চোখে দুজনের দিকে চাইলেন। নিচু স্বরে বললেন, আদালত কেবল আবেগের বশবর্তী হয়ে রায় দেয় না, নেপথ্যের আসল সত্যটা উদ্ঘাটন করা দরকার। পরিবেশ আরও থমথমে হয়ে গেল। বিচারক আদেশ দিলেন, এই নথির প্রতিটি পাতায় আবার চোখ বোলানো হবে। আমাদের একদম গোড়া থেকে বুঝতে হবে এই দম্পতির হাসি খুশি জীবনে কোথায় ফাটল ধরেছিল। এই নির্দেশের শব্দগুলো কানে যেতেই যুবকটি প্রথমবার সামান্য শিহরিত হল। তার চোখের সামনে পুরনো এক রঙিন জীবন সিনেমার মতো ভেসে উঠল। একসময় এই নারীটিই ছিল তার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। 5 বছর আগের কথা। মধ্যবিত্ত এক ছিমছাম সংসার, যেখানে প্রতিটা ভোরের আলো আসত এক রাস স্বপ্ন নিয়ে। যুবকটির নাম ছিল আদিত্য, আর তার হাসির প্রাণভোমরা ছিল তানিয়া। বিয়ের প্রথম কয়েকটা বছর ছিল রূপকথার মতো। আদিত্য খুব ভোরে উঠে নিজের হাতে চা তৈরি করত এবং খুব সন্তর্পণে তানিয়াকে জাগাত। এই যে রানী, তোমার প্রিয় কড়া চা তৈরি। তানিয়া আড়মোড়া ভেঙে হাসত। সেই হাসিতে কোনো ঘাত ছিল না। তাদের কোনো আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষাও ছিল না। একটাই প্রতিজ্ঞা ছিল, দুজনে মিলে আমাদের এই ছোট্ট স্বর্গ আগলে রাখব। আদিত্যর উপার্জন বিশাল ছিল না। সাধামাটা একটা কাজে এসে ব্যস্ত থাকত, কিন্তু তার হৃদয়ে ছিল ঐশ্বর্যে ভরপুর। মাসের শেষে সে তার সমস্ত অর্জন তানিয়ার হাতে তুলে দিত। এসবই তোমার জন্য, শুধু কথা দাও জীবনভর এভাবেই পাশে থাকবে। তানিয়া সলজ্জ হাসিতে আশ্বস্ত করত। কিন্তু সুখের বাতাস সবসময় একদিক দিয়ে বয় না। ধীরে ধীরে সেই সাধারণ জীবনে মরীচিকার মতো হাতছানি দিল বাইরের চাকচিক্য।
শুরু হলো অন্যের সাথে তুলনা করার এক বিষাক্ত প্রবণতা। আসবাবপত্রগুলো আগের মতোই ছিল, কিন্তু বাড়ির ভেতরের সেই উষ্ণতা কমে গেল। যেখানে একসময় মধুর সুর বাজত, সেখানে এখন কেবল একপাক্ষিক কটাক্ষ আর দীর্ঘশ্বাস। আদিত্য বরাবরের মতোই সকালে উঠে চা তৈরি করত, কিন্তু সেই চা টেবিলেই ঠান্ডা হয়ে যেত, কারণ তানিয়া এখন অনেক বেলা পর্যন্ত ঘুমাত। আর ঘুম থেকে উঠেই প্রথম কথা হতো, তোমার এই সংকীর্ণ গণ্ডি থেকে কি কোনোদিন বেরোতে পারবে না? মানুষ কত বড় হয়ে গেল, আর তুমি এখনো এই তিমিরেই পড়ে আছো। আদিত্য কোনো তর্কে যেত না, সে ধৈর্য ধরে কেবল শুনে যেত। দ্রুতই তানিয়ার জগৎ বদলে গেল। সোশ্যাল মিডিয়ায় এক কৃত্রিম দুনিয়ায় সে ডুব দিল। দামি পোশাক আর নামি দামি ব্র্যান্ডের মোহে সে অন্ধ হয়ে পড়ল। ঘন্টার পর ঘন্টা সে অপরিচিতদের সাথে ফোনে মগ্ন থাকত। আদিত্য কৌতূহলী হয়ে কিছু জিজ্ঞেস করলেই সে তেড়ে আসত। তোমার জেনে কাজ নেই, এসব আধুনিকতা তোমার মাথায় ঢুকবে না। একদিন তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব খুঁটিয়ে দেখছিল। আমি চাইলে যে কোনো রাজপুত্রের পাশে মানিয়ে যেতে পারি, তোমার পাশে থাকাটা আমার জন্য অপমানজনক। এ কথা শুনে আদিত্যের হাত থেকে জলের গ্লাসটা পড়ে ভেঙে গেল। সে কম্পিত কণ্ঠে বলল, তানিয়া, ওপরের মোড়ক দিয়ে কি ভালোবাসা মাপা যায়? তানিয়া বিদ্রূপের হাসি হাসল। ভালোবাসা দিয়ে পেট ভরে না আদিত্য, ক্ষমতা আর অর্থই আসল। সেদিন আদিত্যের অন্তরাত্মা প্রথমবারের মতো দুমড়ে মুচড়ে গিয়েছিল। তবুও সে ভালোবাসার টানে বোবা হয়ে রইল, কারণ কিছু মানুষ নীরবতাকে ভাষা হিসেবে বেছে নেয়। কিছুকাল পর তানিয়ার জীবনে প্রলয় হয়ে এলো অভিক। সে এক নামকরা ব্যবসায়ীর একমাত্র উত্তরসূরি। কোটি টাকার বাড়ি আর লোক দেখানো বিলাসিতায় মোড়া তার জীবন। তানিয়া তার মোহে আচ্ছন্ন হয়ে পড়ল। অভিক তাকে দামি পাথর আর রেস্তোরাঁয়ের জৌলুস দেখিয়ে বলতে লাগল, তানিয়া, তুমি এই নোংরা বস্তির মতো ঘরে থাকার পাত্রী নও, তোমার জায়গা কোনো বিলাসবহুল প্রাসাদে। এই প্রলোভন তানিয়ার মনে স্থায়ী বাসা বাঁধল। এখন আদিত্যের ছোট বাড়ি আর অকৃত্রিম টান সবকিছুই তার কাছে বোঝা মনে হতে লাগল। আদিত্য কিন্তু সব টের পাচ্ছিল। তানিয়া যখন মাঝরাতে বাড়ি ফিরত, সে দরজার কাছে ঠাঁয়ে বসে থাকত, শুধু মৃদু স্বরে জিজ্ঞেস করত, কিছু খেয়েছ? তানিয়া বিষের মতো উত্তর দিত, তুমি কি আমার উপর নজরদারি করছো? এক রাতে আদিত্য তার সর্বশক্তি সঞ্চয় করে জানতে চাইল, তুমি কি অন্য কোনো পথ বেছে নিয়েছ? ঘর এক মুহূর্তের জন্য পাথরের মতো নিথর হয়ে গেল। তানিয়া সোজা উত্তর দিল, হ্যাঁ নিয়েছি, আর সে তোমার চেয়ে যোজন যোজন এগিয়ে। আদিত্যের পায়ের তলা ধসে পড়ল। তবুও সে শান্ত হয়ে বলল, যদি তোমার গন্তব্য সেখানেই হয়, তবে আমি তোমার পথে বাধা হব না। তানিয়ার ঠিক এটাই দরকার ছিল। তার পথে সব বাধা এখন অপসারিত। কিন্তু অভিকের কাছে তানিয়া ছিল নিছক এক রঙিন মোহ, যার মেয়াদ ফুরিয়ে আসছিল। তানিয়া সেই সত্যটা দেখতে পাচ্ছিল না। ধীরে ধীরে তানিয়া আদিত্যর জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করল। তুচ্ছ কারণে ঝগড়া আর কটু কথা বলা এখন নিত্যদিনের রুটিন। সে বারবার একই বিষ ঢালত, তুমি আমার অপচয় মাত্র। একদিন তানিয়া একটা চূড়ান্ত চাল চলল। সে স্থির করল আদিত্যকে তার জীবন থেকে সম্পূর্ণ মুছে ফেলবে। কিন্তু সম্মানজনক বিচ্ছেদ তার পছন্দ ছিল না। তার চাই অর্থ আর আদিত্যর ধ্বংস। আর এখান থেকেই শুরু হলো মিথ্যার বুনন, সাজানো অপবাদ আর এমন এক মামলা যা সোজা আদালত পর্যন্ত গড়িয়েছে। আদিত্য ন্যূনতম ধারণা ছিল না যে যার খুশির জন্য সে সব অপমান নীরবে হজম করেছে, সেই আজ তাকে জেলের ঘানি টানাতে উঠে পড়ে লেগেছে। আদালতের গ্যালারিতে বসা মানুষগুলো এখনও সেই প্রথম মুহূর্তের কথা ভাবছিল। কিভাবে একজন জীবনসঙ্গিনী তার স্বামীর বিরুদ্ধে এমন চরম অভিযোগ আনতে পারে, আর সেই স্বামীও নির্বিবাদে সব মেনে নিল। তবে এখন তদন্তের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে এবং গোপন কথাগুলো দিনের আলোয় আসতে শুরু করেছে। যেদিন তানিয়া আদিত্যের ঘর ছাড়ার সংকল্প করে, সে সোজা অভিকের ডেরায় গিয়ে ওঠে। এক অভিজাত হোটেলের নির্জন ঘরে তানিয়া অভিককে বলেছিল, আমি আদিত্যের নাম চিরতরে মুছে দিতে চাই, কিন্তু আমি চাই ও যাতে একদম নিঃস্ব হয়ে যায়। অভিক এক ধূর্ত হাসি হাসল। তার চোখে ভালোবাসার ছিটে ফোঁটাও ছিল না। তাহলে এক কাজ করো, ওর ওপর এমন এক জঘন্য অভিযোগ তোলো যাতে ওর বাকি জীবনটা জেলের ভেতরেই কাটে।
তানিয়া দ্বিধা না করে রাজি হল। অভিক তার কানে এক অশুভ পরিকল্পনা শোনাল। কিছুদিন পর এক মেঘলা সকালে আদিত্যের দরজায় পুলিশের কড়া নাড়া পড়ল। দরজা খুলে দিন। আদিত্য স্তম্ভিত হয়ে গেল। পুলিশ ভেতরে ঢুকেই তাকে পাকড়াও করল। আদিত্যবাবু, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আদিত্য বিড়বিড় করে বলল, অপরাধটা কি? ঠিক তখনই পেছন থেকে তানিয়ার তীক্ষ্ণ চিৎকার এলো, অপরাধ হলো তুমি আমার অস্তিত্ব বিপন্ন করেছ। আদিত্য ঘুরে তাকালো। তানিয়া দাঁড়িয়ে আছে, তবে সেই চোখে চিরচেনা সেই কোমলতা নেই। আছে কেবল আক্রোশ আর জয়ের উন্মাদনা। তুমি আমাকে নির্যাতন করেছ, আমার জীবনটা বিষিয়ে তুলেছ। তানিয়া কৃত্রিম কান্নায় ভেঙে পড়ার ভান করছিল। প্রতিবেশীরাও ভিড় করে দেখছিল। সবার ঘৃণাপূর্ণ দৃষ্টি আদিত্যের দিকে, যেন সে এক দুর্ধর্ষ অপরাধী। আদিত্যা কিছুই মেলাতে পারছিল না। সে কাঁপা গলায় শুধু বলল, তানিয়া, তুমি যে অপবাদ দিচ্ছ তা কি আদৌ সম্ভব? কিন্তু ভিড়ের মধ্যে তার কণ্ঠস্বর তলিয়ে গেল। পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নিয়ে চলল। আদিত্যের চোখ শুধু তানিয়ার দিকেই ছিল। সে তার প্রিয় মানুষটার কাছে একটা ব্যাখ্যা চাইছিল, কিন্তু তানিয়া অবজ্ঞা ভরে মুখ সরিয়ে নিল। হাজতের এক কোণে আদিত্য পাথরের মতো বসেছিল। তার সাজানো স্বপ্নগুলো ধুলোয় মিশে গেছে। কিছুক্ষণ পর তানিয়া সেখানে এলো। আদিত্য আর্তস্বরে বলল, তানিয়া, এই অবিচার থামাও। আমি তোমার জন্য কি না করেছি? তানিয়া কঠিন কণ্ঠে বলল, তুমি আমার যৌবনটা নষ্ট করেছ আদিত্য। এখন আমি আমার মতো উড়তে চাই। আদিত্যের চোখে জল এলো। সরাসরি বললে, আমি কি তোমাকে মুক্তি দিতাম না? তানিয়া হাসল। সহজ বিচ্ছেদ আমার কাম্য নয় আদিত্য, আমার চাই প্রতিশোধ। সেই রাতে আদিত্যের ভেতরের মানুষটা চিরতরে মরে গেল। কিন্তু সে কোনো চিৎকার করল না, কোনো পাল্টা অভিযোগ আনল না। কেবল এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সময় গড়িয়ে মামলা চূড়ান্ত শুনানিতে এলো। তানিয়া আদালতে নিখুঁত অভিনয়ের মাধ্যমে সবার সহানুভূতি কুড়াল। সবাই তাকেই বিশ্বাস করল, কারণ তার চোখে জল ছিল আর আদিত্য ছিল পাথরের মতো নির্বাক। কিন্তু এই খেলার অন্তরালে এক ধ্রুব সত্য এখনো লুকিয়েছিল। আদিত্য কেন প্রতিবাদ করল না? সে কেন এই অন্যায়ের দায়ভার নিল? আর আসল প্রশ্ন হল, সত্যি কি আদিত্যর কোনো দোষ ছিল, নাকি এর পেছনে মহৎ কোনো উদ্দেশ্য ছিল? বিচারক তার চশমা সরিয়ে আদিত্যর দিকে স্থির দৃষ্টিতে চাইলেন। তোমার কি নিজের পক্ষে সত্যিই কিছু বলার নেই? আদিত্য ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে এখন যন্ত্রণার সাথে সাথে এক অদ্ভুত শান্তি। ঠিক সেই মুহূর্তেই আদালতের ভারী দরজাটা খুলে গেল এবং উপস্থিত সবার নজর সেদিকে গেল। ভেতরে প্রবেশ করল এক সুবেশ যুবক। চোখে মুখে অপরাধ বোধ আর এক ধরনের অস্বস্তি। সে আর কেউ নয়, অভিক। তানিয়ার মুখ মুহূর্তেই পাংশু হয়ে গেল। তার হাত পা কাঁপতে লাগল। সে বুঝে গেল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিচারক দরাজ গলায় জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়? আমি অভিক। আপনি কি এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত? অভিক কিছুক্ষণ নীরব থেকে বলল, হ্যাঁ হুজুর। পুরো আদালত যেন স্তম্ভিত হয়ে গেল। বিচারক কড়া সুরে বললেন, মনে রাখবেন, এখানে মিথ্যার কোনো স্থান নেই। যা সত্যি তা নিঃসংকোচে বলুন। অভিক এক দীর্ঘশ্বাস ফেলে যা বলল, তাতে আদালতের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। তানিয়া আর আমরা বিশেষ বন্ধু ছিলাম। তানিয়ার চোখে ভয়ের ছায়া পড়ল। কিন্তু এই যে মামলা সাজানো হয়েছে, এর প্রতিটি বর্ণ মিথ্যে। পুরো এজলাস এমন নিস্তব্ধ হয়ে গেল যেন প্রাণহীন কোনো স্থান। তানিয়া চিৎকার করে উঠল, সব মিথ্যে, ও আমাকে বিপদে ফেলতে চাইছে। কিন্তু তার গলার সেই জোর আর ছিল না। অভিক তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলল, তানিয়া, পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। তারপর সে বিচারকের দিকে ফিরে বলল, মহামান্য আদালত, ও আমাকে বারবার বলতো যে ও আদিত্যর থেকে মুক্তি চায় এবং এই সাজানো কেসটা ছিল ওরই মস্তিষ্কের উদ্ভাবন। প্রতিটি কথা যেন তপ্ত সীসার মতো তানিয়ার কানে বাজছিল। আমি ওকে সমর্থন দিয়েছিলাম কারণ আমার কাছে ও ছিল নিশ্ছক এক সাময়িক বিনোদন। কথাগুলো শোনা মাত্র পুরো আদালত বিক্ষোভে ফেটে পড়ল। তানিয়ার চোখ দিয়ে এখন অঝরে জল ঝরছে, তবে সেই জল অনুশোচনার নয়, ভয়ের। তোমার মতো সস্তা মেয়ে আমার দুয়ারে রোজ ঘোরে। আমি তোমার জন্যে জেলের ঘানি টানতে পারবো না। অভিকের এই রূঢ় সত্য তানিয়ার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলল। সে ওখানেই ভেঙে পড়ল।
যার জন্যে সে নিজের পরম আশ্রয়কে বিসর্জন দিল, আজ সেই তাকে চিনতে অস্বীকার করল। গ্যালারিতে বসা মানুষগুলো এখন তানিয়ার দিকে ঘৃণা আর ধিক্কার ছুড়ে দিচ্ছিল। বিচারক হাতুড়ি পিটিয়ে শান্তি আনলেন। অর্ডার, অর্ডার। তারপর তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তানিয়ার দিকে তাকালেন। এটা কি সত্য? তানিয়ার কণ্ঠে কোনো শব্দ ফুটল না, সে কেবল নীরবে মাথা নিচু করে রইল। কাঠগড়ায় আদিত্য এখনো আগের মতোই স্তব্ধ। তার দৃষ্টি তানিয়ার ওপর নিবদ্ধ থাকলেও সেখানে কোনো প্রতিহিংসা ছিল না, ছিল কেবল এক বিষণ্ণ হাহাকার। বিচারক শান্ত স্বরে বললেন, আদিত্য, এখন তোমার সময়। তুমি চাইলে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারো। পুরো আদালত এখন আদিত্যের উত্তরের অপেক্ষায়। আদিত্য অতি ধীর পায়ে এক কদম এগিয়ে এলো। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, কিন্তু তাতে সত্যের এক অদ্ভুত শক্তি ছিল। জজ সাহেব, আমি গোড়া থেকেই জানতাম যে তানিয়া আমার সাথে এই চক্রান্ত করছে। পুরো ঘরে বিস্ময়ের ঢেউ খেলে গেল। সে কি সত্যি সব জানত? আদিত্য বলতে লাগল, আমি অভিক আর তানিয়ার সম্পর্ক জানতাম, ওদের পরিকল্পনাও আমার অজানা ছিল না। তানিয়া বড় বড় চোখে তাকিয়ে রইল। তুমি জানতে? আদিত্য তার দিকে তাকিয়ে মলিন হাসল। হ্যাঁ, কারণ আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আদালত কক্ষ যেন কোনো মন্দির হয়ে গেল। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক, তাই নিজেকে অপরাধী হিসেবে তুলে ধরতে চেয়েছিলাম। উপস্থিত অনেক মানুষের চোখে তখন নোনা জল। আমি শুধু চেয়েছিলাম তুমি যেখানেই থাকো সুখে থাকো, তা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে। এই কথাগুলো সোজা সবার মরম ছুঁয়ে গেল। তানিয়া এখন আক্ষরিক অর্থেই ধুলোয় লুটিয়ে পড়েছে, কিন্তু আইনের রায় তখনও বাকি। আদালতে এমন এক ভারী নীরবতা নেমে এলো যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রত্যেকের হৃদয় আজ ভারাক্রান্ত। বিচারক এক দীর্ঘশ্বাস ফেলে তার রায় ঘোষণা করলেন। উপস্থিত সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে এটি প্রমাণিত যে আদিত্যের বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং সাজানো। জনতা এই রায়ে স্বস্তি প্রকাশ করল। বিচারক পুনরায় হাতুড়ি বাজিয়ে বললেন, তানিয়া, আপনি কেবল একজন নির্দোষ মানুষের সম্মানহানি করেননি, আপনি আইনের পবিত্রতাকেও কলুষিত করেছেন। আপনি একটি পবিত্র সম্পর্কের অমর্যাদা করেছেন। আদালত আপনাকে এই অপরাধে দোষী সাব্যস্ত করছে। তানিয়া ডুকরে কেঁদে উঠল। জাজ সাহেব, দয়া করে আমাকে ক্ষমা করুন। কিন্তু ন্যায় বিচার এখন কেবল আইনের গণ্ডিতে ছিল না। বিচারক আদিত্যের দিকে ফিরে বললেন, আদিত্য, আপনি চাইলে এই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। আদিত্য ধীরে ধীরে তানিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে অনেক ক্লান্তি, কিন্তু তার মনুষ্যত্ব তখনও অটুট ছিল। তানিয়া কাঁপতে কাঁপতে তার দিকে হাত বাড়িয়ে বলল, আমাকে ক্ষমা করো আদিত্য, আমি অন্ধ মোহে সব হারিয়েছি। তোমার মূল আমি বুঝতে পারিনি। আদিত্যর চোখের কোণেও জল চিকচিক করে উঠল। আমি সবসময় তোমার মুখে হাসি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি হয়তো তোমার যোগ্য ছিলাম না। তারপর সে বিচারকের দিকে তাকিয়ে বলল, হুজুর, আমি ওকে ক্ষমা করে দিলাম। মানুষের ভুল হয়, আর সেই ভুলের যদি সত্যিকার অনুতাপ আসে, তবে দণ্ডের চেয়ে ক্ষমাই বড় ধর্ম। বিচারক কিছু মুহূর্ত নীরব থেকে বললেন, আদিত্য, আপনার এই বিশাল হৃদয়ের কোনো প্রতিদান হয় না। এরপর তিনি রায় দিলেন, আদালত আদিত্যর মহানুভবতাকে সম্মান জানিয়ে তানিয়াকে কঠোর সতর্কবার্তা দিয়ে মুক্তি দিচ্ছে। মামলা এখানেই সমাপ্ত। জনতা একে একে আদালত কক্ষ ত্যাগ করল, কিন্তু সবার হৃদয়ে একটি কথাই বাজছিল, আজ এক নিঃস্ব মানুষ নৈতিকতার যুদ্ধে জিতে গেল। তানিয়া একা সেখানে দাঁড়িয়ে রইল। সে ধীর পায়ে আদিত্যর কাছে এসে মিনতি করল, তুমি কি আমাকে আর একটা সুযোগ দেবে না? আদিত্য সামান্য থেমে ম্লান হাসল। সুযোগ জীবন দেয় তানিয়া, আমি নই। এই বলে সে নিজের পথে হাঁটা শুরু করল। তানিয়া মাঝপথে একা দাঁড়িয়ে রইল, জীবনের সবচেয়ে বড় অন্ধকার গহ্বরে। সম্পর্ক কেবল গহনা আর টাকা দিয়ে টিকে থাকে না, এটি টিকে থাকে বিশ্বাসের উপর। লোভ হয়তো আপনাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু তার মাসুল আপনাকে জীবন দিয়ে চোকাতে হবে। আর মনে রাখবেন, নিঃস্বার্থ ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। এই কাহিনীটি যদি আপনার বিবেককে নাড়া দিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত জানাবেন। আপনি কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তা আমাদের জানাতে ভুলবেন না।
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।